নমস্কার। আমরা অল বেঙ্গল ভোকেশনাল টিচার্স অ্যান্ড ট্রেনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির পক্ষ থেকে আজকে মঙ্গলবার 13 তারিখ কারিগরি ভবনে আমরা কারিগরি ভবনের চেয়ারপারসন মাননীয় শ্রীযুক্ত পূর্ণেন্দু বসু মহাশয়ের সঙ্গে এবং সিওর সঙ্গে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আপনারা জানেন যে বিগত কয়েকটি বিষয় নিয়ে সারা রাজ্যে একটা অস্থির চিত্র তৈরি হয়েছে। কারণ আপনারা চাইছেন স্ল্যাবের মাধ্যমে বেতন বৃদ্ধি, দীর্ঘ প্রায় 2 বছর ধরে মেডিকেলের অ্যাফিলিয়েশন রিনিউয়াল যে সমস্যা চলছে তার দ্রুত সমাধান, নৈশ প্রহরীদের মিনিমাম ওয়েজে বেতন বৃদ্ধি, সামাজিক সুরক্ষা, আমাদের 65 বছর কাজের নিশ্চয়তা, উচ্চ মাধ্যমিকের এবছরের রেজাল্ট এখনো প্রকাশিত না হওয়ার জন্য দ্রুত রেজাল্ট প্রকাশ করা এবং এবার ছাত্রছাত্রীদের যাতে কলেজে অনার্স সহ সমস্ত ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে তার সুবন্দোবস্ত করা। এই বিষয়গুলো নিয়ে একদিকে যেমন বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চ তার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে লড়াই আন্দোলন সংগঠিত করার জন্য চেষ্টা চালাচ্ছে, পাশাপাশি আমরা অল বেঙ্গল ভোকেশনাল টিচার্স ট্রেনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দায়িত্বশীল সংগঠন হিসাবে চুপ করে বসে থাকতে পারি না। তাই আমরা বিষয়টা নিয়ে কারিগরি ভবনে গেছিলাম। আপনারা জানেন যে দীর্ঘ প্রায় 1.5 মাস ধরে আমি আমার পারিবারিকভাবে আমার ওয়াইফ গুরুতর অসুস্থ অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন এবং তাকে নিয়ে খুব জর্জরিত হয়ে পড়েছিলাম আমি, যার ফলে কিছুটা হলেও আমাদের শীর্ষ নেতৃত্বরা যেহেতু ওকে নিয়ে ব্যস্ত ছিল বিভিন্ন হাসপাতালে, তার মধ্যে আমাদের কাজের কিছু বিঘ্ন ঘটেছিল। তাই ইচ্ছা থাকলেও নিরুপায় হয়ে আমরা এই বিষয়টা সঠিকভাবে দেখভালও করতে পারছিলাম না। তার মধ্যে আজকে আমরা গেছিলাম কারিগরি ভবনে। আমরা এবারে মাননীয় চেয়ারপারসন মহাশয়কে স্পষ্ট ভাষায় বলেছি যে মেডিকেলের সমস্যা দ্রুত সমাধান চাই, এটা যে কোনো প্রকার মূল্যে আপনি এর সুবন্দোবস্ত করুন। এ ব্যাপারে আপনারা জানেন মহামান্য আদালতে অ্যাপ্লিক্যান্টরা তারা একটা মামলা করেছে। মামলার গতি প্রকৃতি আমাদের পক্ষে। অষ্টম উত্তীর্ণ বিভাগ কারিগরি দপ্তর বাতিল করেনি, কোনো নোটিফিকেশন নেই, ফলে অষ্টম উত্তীর্ণ বিভাগের মেডিকেলের অ্যাপ্লিকেশন রিনিউয়াল বন্ধ থাকতে পারে, এটা আমরা মেনে নিতে পারছি না। তাই আমরা মাননীয় চেয়ারপারসনকে বলেছি এটা খুলে দিতে হবে। উনি আজকে আমাদের একদম দর্তিন ভাষায় বলেছে, সিওকে ডাকিয়েছিলেন, সিওর সাথে কথা বলেছে, সিও বলেছেন যে এটা মিটেই গেছে, কিছু টেকনিক্যাল একটু অসুবিধার জন্য বিজ্ঞপ্তি জারি হচ্ছে না, তবে এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, মেডিকেল সমস্যার সমাধান হয়ে গেছে। এটা আবারও তারা দর্তিন ভাষা আমাদের বলছেন, কিন্তু আমরা বিষয়টা বলেছি এটা লিখিতভাবে ফোকাসে আসতে হবে। আমরা লক্ষ্য করলাম সারা রাজ্যে মেডিকেল নিয়ে যখন কোনো মানুষের একটি কথাও নেই, একটি বাক্য নেই, তা আলোচনা নেই, হঠাৎ দেখছি একটা নতুন মেডিকেল গ্রুপের শুভ উদ্বোধন হয়ে কিছু মানুষ সেখানে নবান্নের গল্প দিয়ে সমস্যার সমাধান করে দেবেন আশ্বস্ত করছেন। এবং এক ম্যাডামকে আমি দেখতে পাচ্ছি ওভার টেলিফোনে বিভিন্ন জায়গায় টিচারদের ফোন করে, মেডিকেল টিচারদের ফোন করে সেই নতুন গ্রুপে যোগদান করে যারা ওনাকে মদত দিচ্ছেন তাদের হয়ে উনি দালালি করছেন এবং বলছেন যে মেডিকেলে নাকি আর্থিক তছরূপ হয়েছে। আমি ম্যাডামকে স্মরণ করে দিতে চাই, আপনি কিন্তু বৃত্তিমূলক বিভাগে একজন শিক্ষক বা প্রশিক্ষিকা, আপনি ওখানে পড়ান, আপনি মহামান্য আদালতের হাইকোর্টের কেসটাকে আপনি অপমান করেছেন, সেই কেসের অর্থ নিয়ে আপনি বলেছেন আর্থিক তছরূপ হয়েছে এবং একটি সংগঠনকে আপনি দোষারোপ করছেন ওভার টেলিফোনে। সকলে কিন্তু আমাদের কাছে এই বিষয়ে কিন্তু আপনার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। আপনি একাধিক সংগঠন করতে পারেন, যাখানে খুশি আপনি সেখানে যেতে পারেন,
আপনি কিন্তু ওভার টেলিফোনে এই ধরনের কথাবার্তা যদি পুনর্বার আবার বলেন, বিষয়টা কিন্তু আমরা আপনাকে মনে করবেন যে থেমে থাকবো না, আইনি ব্যবস্থা নেব। কিন্তু আপনাকে আমি সতর্ক করছি, আপনি যে কাজে নেমেছেন এই কাজে বেশি দূর আগাতে পারবেন না। যে আপনার পিছনে যারা আছে তারা মেডিকেল বোঝে না, মেডিকেল সম্বন্ধে কিছু জানে না। তারা একটাই জানে যে অল বেঙ্গলের শীর্ষ নেতৃত্বকে যে কোনো প্রকার মূল্যে মেডিকেলে আটকে রাখার জন্য যা যা নোংরামি সবটাই তারা করছে। কিচ্ছু করতে পারবেন না আপনি। আর মেডিকেলে যে সমস্ত টিচাররা মেডিকেল গ্রুপকে অমর্যাদা করে আপনাদের দীর্ঘদিনের এই লড়াই আন্দোলনকে কুর্নিশ জানিয়ে এসেছেন, তাদেরকে আপনারা ছোট করে তাদের সঙ্গে আলোচনা না করে আপনারা যে গ্রুপ খোলার চেষ্টা করে একটা অস্থির চিত্র তৈরি করছেন পশ্চিমবাংলায়, তার জন্য খেসারত আপনাদের দিতে হবে। আমি আপনাদের বলছি, এই পুরনো সংগঠনকে আপনাদের লাগবে। আমি আপনাদের বললাম, নিজ দায়িত্বে এসব কাজ করছেন তো, অভিভাবক মানছেন না। আপনি মনে করছেন যে নবান্নে সব আলোচনায় মিটিয়ে দেবে। যারা মেডিকেল নিয়ে একটা কথা বলেনি, যারা বলছে মেডিকেলটাকে আটকে রাখতে হবে দিনের পর দিন, তা নাহলে আমরা সংগঠন করতে পারছি না, যারা বলেছিল মার্চের মধ্যে সব স্ল্যাব হয়ে যাবে, আমাদের অমুক দাদা সব করে দিচ্ছে নবান্নে বসে, তারপরে মার্চে ঘুমিয়ে পড়েছে, যারা প্রথম দিকে 200 টাকা করে সদস্যপত্র মেম্বারশিপের নাম করে লক্ষ লক্ষ টাকা তুলেছে, এখন বলছে আপনাদের বিনা পয়সায় মেম্বারশিপ দিয়ে দেবে। কখন? যখন সোশ্যাল মিডিয়ায় লেখালেখি শুরু হলো, তারা মেডিকেল সমস্যার সমাধান করে দেবে। বাবা, তার জন্য আপনি মেডিকেল টিচারদের গ্রুপ ভাঙিয়ে অন্যের মদতে ঐক্যবদ্ধ রূপটাকে নষ্ট করতে চাইছেন। আপনি বিভিন্ন নেতৃত্বকে আপনি ফোন করে অল বেঙ্গলে তাকে ওই গ্রুপে যোগদান করে সহযোগিতা করতে চাইছেন। বিষয়টা এত সহজ মনে করবেন না। মেডিকেল সমস্যার সমাধান করবে কারিগরি দপ্তরের মাননীয় চেয়ারপারসন মহাশয় সমীপ বসু, তার অধীনেই এটা চলছে। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, কোথায় কোন নবান্নে মেডিকেল সমস্যার সমাধান হবে সেটা আমি জানি না, তবে মেডিকেল টিচাররা যদি মনে করে যে আজকে ঘর কালকে ও ঘর অস্থির করে ঘুরে বেড়াবে, আপনাদের ইউনিটিটাকে নিজেরাই ভাঙছেন আপনারা, তাতে ক্ষতিগ্রস্ত হবেন কিন্তু আপনারাই। আমি তাই প্রত্যেককেই বলবো, আপনারা ধৈর্য সহনশীলতা বজায় রেখে আপনাদের লড়াই সংগ্রাম আর্থিক অনুদানের মধ্য দিয়ে মহামান্য আদালতের দ্বারস্থ হওয়াতে আজকে আপনাদের চাকরির কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না। তারপরেও যদি আপনারা মনে করেন যে আপনারা নিজেদের মধ্যেই খেলা করবেন, আমি অল বেঙ্গল ভোকেশনাল টিচার্স ক্লাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি হিসাবে এবং আমাদের কার্যকরী সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, আমরা আপনাদের বলছি, সমস্যাটা কিন্তু আপনারাই তৈরি করে ফেলবেন। বিষয়টি আমি বারবার ভাবার কথা বলছি। আর যারা মেডিকেল টিচারের কোঅর্ডিনেটরের দায়িত্বে আছেন, যে 7 জন, তাদেরকে আমরা বলবো আপনারা বিষয়টি গুরুত্ব সহকারে গ্রুপের সঙ্গে আলোচনা করে আপনারা নজরদারি চালান, যাতে আপনাদের ইউনিটিটা কোনো না কোনো আধিকারিকরা ভাঙার চেষ্টা করছে, যেটা আপনারা কিন্তু এখনো কিন্তু ঐক্যবদ্ধ আছেন এবং থাকুন। মেডিকেল সমস্যা কেউ জিয়ে রাখতে পারবে না, মেডিকেল সমস্যার সমাধান হবে। বরং আমরা যে বৃহত্তর দাবির কথা বলছি, স্ল্যাবের মাধ্যমে সিনিয়রিটি যোগ্যতার ভিত্তিতে সকলের বেতন বৃদ্ধি করা হোক এবং আমাদেরকে 65 বছর পর্যন্ত কাজের সুযোগ করে দেওয়া হোক। এই বিষয়টা আমরা অনেক দূর পর্যন্ত এগিয়েছি। মাননীয় চেয়ারপারসন মহাশয় এবং বিভাগীয় মন্ত্রী বিষয়টা দেখভাল করছেন, মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছেন, ফিনান্সের সঙ্গে আলোচনা করেছেন। বিষয়টি মেটানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। এই বৃহত্তর কাজে আপনারাও সহযোগিতা করছেন, আমাদের পাশে আছেন, নিশ্চয় আগামী দিনও থাকবেন। তাই অন্যের প্ররোচনার পাদে পা দিয়ে নিজেদের জীবনটাকে দুর্বিষহ করে তুলবেন না। একটা কথা মনে রাখবেন, অল বেঙ্গল ভোকেশনাল টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আপনাদের তৈরি করা জন্মলগ্নের সংগঠন, যা মাথা নিচু করে চলতে শেখেনি, কাউকে চলতে শেখায়ওনি।
আমরা মাথা উঁচু করে সমস্যার সমাধান করতে চাইছি বলেই কাউর কাছে আত্মসমর্পণ করিনি বলে আমরা এনজিওর মাধ্যমে কিন্তু নিউ হেলথ কেয়ার পোর্টালে কিন্তু প্রবেশ করিনি। আর এই যে দুশ্মনগুলো আজকে মেডিকেল গ্রুপের কথা বলছে, এই দুশ্মনগুলো সেদিনকে কিছু লোককে নিউ পোর্টাল হেলথ কেয়ারে নিয়ে গিয়ে তাদের জীবনটাকে দুর্বিষহ করে দিয়েছে। এই লোকগুলো আবার একটা নতুন চাল চেলে নবান্নের নাম করে এই গ্রুপটাকে ভেঙে দিয়ে মেডিকেলটাকে অস্থির করে দিয়ে তারা তাদের যে দালালিপনা ম্যাডামের সঙ্গে করছে কারিগরি দপ্তরে, সেটা তারা বজায় রাখার চেষ্টা করছে। আমরা জানি না, সেই ফাঁদে পা দিলেন, সেই ফাঁদে আপনারা পা দিলেন কয়েকজন। আমি আপনাদেরকে বলবো, যেমন আগে বলেছিলাম যারা নিউ হেলথ কেয়ার পোর্টালে গেছিলেন তারা ভুল বুঝতে পেরে অনেকেই কিন্তু ফিরে চলে এসেছিলেন। আর আপনাদেরও বলবো যে কাউর প্ররোচনার ফাঁদে পা দিয়ে মেডিকেল ঐক্যবদ্ধ রূপটা ভাঙবেন না এবং একজনও কোথাও যাবেন না। আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি, আপনাদের যদি স্যালারির কোনো প্রবলেম হয়, আপনাদের ভাতা পাওয়ার ক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয়, আপনারা অল বেঙ্গল ভোকেশনাল টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে ধরবেন। এত বড় কথা আমি আপনাদের বলছি। আমরা আজকে তাই কারিগরি দপ্তরে অনমনীয় মনোভাব নিয়ে আমরা কিন্তু আলোচনা করেছি। হ্যাঁ, একটা ডিস্টার্ব হয়েছে, আমি স্বীকার করেছি আপনাদের অকপটে। তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে আমার মিসেস মৃত্যুর সঙ্গে লড়াই করছে। একাধিক হাসপাতালে তাকে ভর্তি করতে হয়েছে, তার নানা রকম সমস্যা দেখা দিয়েছে, শারীরিক কন্ডিশন, সেটা সারা রাজ্যে সকলেই হয়তো জানে। তাই হয়তো আমি কিছুটা যতটা মুভ করার কথা কিছুদিন করতে পারিনি, তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। কারণ আমার পরিবারের পাশে আমাকে থাকতে হচ্ছে। এই কারণেই হয়তো আপনারা একটু ভেঙে পড়েছেন। চারিদিকে বাজারে গুজব ছড়াচ্ছে, আপনারা ভাবছেন যে আপনাদের কোথায় স্যালারি বন্ধ হয়ে যাবে। না বন্ধু, কোনো স্যালারি বন্ধ হবে না কাউ। আমি আপনাদের জানাচ্ছি, উচ্চ মাধ্যমিকের দশম উত্তীর্ণ বিভাগের এবারের রেজাল্ট প্রকাশ করতে 7 তারিখে হলো না কেন? আমি আপনাদের বলছি বিষয়টি একটা জটিলতা সৃষ্টি হয়েছে এবং সেই জটিলতা যেটা সৃষ্টি হয়েছে সেটা পরবর্তীকালে আমাদের সঙ্গে আলোচনা করেছেন বিভাগীয় দপ্তর কাউন্সিল। আমরা আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম সমস্যাটা খুব গুরুতর। এবং সেদিন যদি রেজাল্ট পাবলিশড হয়ে যেত তাহলে আপনি বলতেন যে এটা এবার সর্বনাশ নেমে এসেছে রেজাল্টে। তাই রেজাল্টটা পাবলিশ না হওয়ার জন্য বরং আমি ধন্যবাদ জ্ঞাপন করব মাননীয় চেয়ারপারসন সহ আধিকারিকদের, যারা বৃহত্তর সমাজের কথা চিন্তা ভাবনা করে রেজাল্টটা কয়েকটা দিন পিছিয়ে দিয়েছেন। কারণ একটা স্ক্রুটিনি চলে আরেকটু ভালো করার জন্য রেজাল্টটাকে তারা সময় নিয়েছেন, তার জন্য আমরা অভিনন্দন জানাই। বৃহত্তর স্বার্থে আরো বেশি সংখ্যক ছাত্রছাত্রীরা যাতে আলোর মুখ দেখতে পারে তার জন্য তারা কিন্তু এই প্রচেষ্টা চালাচ্ছেন বলে আমরা তাদেরকে দোষারোপ করতে পারি না। ফলে রেজাল্টটা আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি এই সপ্তাহের মধ্যে পাবলিশ হয়ে যাবে। আপনারা কেউ বিচলিত হবেন না, যাতে ছাত্রছাত্রীরা কলেজে ভর্তি হতে পারে, অনার্স পায়, তার জন্য আমরা আমাদের প্রচেষ্টা চালাচ্ছি। রেজাল্টটা 2 দিন পর পাবলিশ হলো, 1 দিন আগে পাবলিশ হলো, তাতে কোনো বিচলিত হওয়ার কোনো জায়গা নেই। বরং যদি পার্সেন্টেজ, যদি পাশের হার ওখানে বৃদ্ধি পায়, ছাত্রছাত্রীরা যদি বেশি করে পাস করে এবং যেসব ক্রিটিক্যাল সমস্যাগুলো হয়েছে সেগুলো আমরা সমাধান করতে বলেছি দ্রুত, সেগুলো যদি সমাধান হয়ে রেজাল্টটা পাবলিশ হয়, আমি মনে করি সেটা কিন্তু অনেক বেশি আমরা লাভবান। তাই আমরা কিন্তু সেই কাজটাই করছি, আমরা দালালির কাজটা করছি না, আমরা ষড়যন্ত্র কাজটা করছি না, আমরা ষড়যন্ত্রকারী হতে চাইছি না, আমরা অন্যকে দীর্ঘদিন আটকে রাখার মনোভাব নিচ্ছি না। এই যে আমাদের মধ্যে একটা ইউটিউব চ্যানেলে আমি দেখলাম এক ভদ্রলোক বলছে যে নেতারা নাকি স্ল্যাবের ক্ষেত্রে নাকি কেন এই কথা বলছে না কারিগরি দপ্তরকে, যে যাদের নাকি কোয়ালিফিকেশন ম্যাচ করছে তাদের আলাদা করে স্ল্যাব করতে হবে, আর যাদের কোয়ালিফিকেশন ম্যাচ করছে না তাদের নাকি আরেকটা স্ল্যাব করতে হবে। কে শিখালো আপনাকে এই গল্প? জেনারেল এডুকেশনে তো সাধারণ গ্র্যাজুয়েশন প্রথমে যখন ছিল তারাও টিচার ছিল, জেনারেল এডুকেশনে অনার্সেরও টিচার ছিল, মাস্টার ডিগ্রির টিচার আছে, তাদের কি স্ল্যাবে কি আলাদা আলাদা করে সব ভাগ করে দিতে হবে? 3 রকম বলে এরকম কথা আপনি বাইরে বলছেন প্রকাশ্য সোশ্যাল মিডিয়ায়, এইভাবে স্ল্যাব হয়? স্ল্যাব রাজ্য সরকার এরকম বলবে যে যার ম্যাচিং করছে তার একটা ম্যাচিং করছে না, আপনি জানলেন কি করে?
রাজ্য সরকারের জিও অনুযায়ী যেটা নিয়োগ করেছে রাজ্য সরকার ভোকেশনাল শিক্ষকদের, তাদের যদি কোয়ালিফিকেশন মিসম্যাচ হতো তাহলে তারা এখানে কাজ করছে কি করে? হ্যাঁ, অপদার্থের মতো একটা কথাবার্তা বলছেন, বাজার গরম করছেন, সোশ্যাল মিডিয়া গরম করছেন। প্রত্যেকেরই কোয়ালিফিকেশন ম্যাচ করা আছে বলেই আপনি এমপ্লয়ি আইডি পেয়েছেন, আপনি এখানে কাজ করতে পারছেন এবং আপনাকে ইনক্রিমেন্ট দিচ্ছে প্রত্যেককে। ইনক্রিমেন্ট কি ভাগাভাগি আছে? 3% ইনক্রিমেন্ট কি ভাগাভাগি? অবসরকালীন ভাতা কি ভাগাভাগি? অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট কি ভাগাভাগি হচ্ছে? পূজা বোনাস কি ভাগাভাগি হচ্ছে? সেখানে কোয়ালিফিকেশন ঠিক আছে, আর আপনি স্ল্যাবের ক্ষেত্রে বলছেন আলাদা করে কেন কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে না? নেতারা চাইছে না, আসলে নেতাদের কোথায় কোয়ালিফিকেশন ঠিক নেই। নেতাদের যদি কোয়ালিফিকেশন ঠিক না থাকবে তার জন্য সরকার তাকে বাতিল করে দেবে, তাহলে স্ল্যাব আলাদা হবে কেন? এই পণ্ডিতের সংখ্যা বেড়েছে ভোকেশনাল বিভাগে। আর এই পণ্ডিতের সংখ্যা বেড়েছে কেন? একাধিক সংগঠনের জন্ম নিয়েছে, তাই একাধিক সংগঠনের বুদ্ধি ধরতে গিয়ে আজকে এই ভোকেশনাল সমাজটাকে কঠিন থেকে কঠিনতর করে তুলেছে। আমি একজন পুরনো অভিভাবক হিসাবে আমার সঙ্গে সোমেন তালুকদার, সমীর ভাস্কর, বিপ্লব বণিক, যারাই অল বেঙ্গলে আছে শীর্ষস্থানীয় নেতৃত্বরা, বকুল রহমান, মিঠু মজুমদার দত্ত, শ্যামলী আছে, আমাদের বিভিন্ন আমাদের ডিস্ট্রিক্টে যারা দেখবেন সেক্রেটারি আছে, বাবলু আছে, আমাদের মুসা ভাইরা আছে, পরিতোষ আছে, আমাদের অবনী আছে, আমাদের মহাদেব আছে, আমাদের ওখানে মানে আবু আছে, আমাদের হুগলিতে আমাদের সতন আছে, আমাদের নারায়ণ আছে, আমাদের বাসু আছে, আমাদের এই বিভিন্ন জেলাতে, আমাদের ওখানে বর্ধমানে রয়েছে নজরুল আছে। এই সব হচ্ছে একটা পুরনো যোদ্ধা যারা অবিচল আছে অল বেঙ্গলের পাশে, আপনাদের হয়ে কাজ করে যাচ্ছে নিবিড়ভাবে। এটা ঠিক, আমরা সবাই এক জায়গায় ঐক্যবদ্ধ হতে পারছি না কেন? যে স্ল্যাবের মাধ্যমে সিনিয়রিটি যোগ্যতা মেনে, যেহেতু 20 বছর ধরে আমরা ভোকেশনালটা পড়াচ্ছি, আমাদের স্ল্যাবটা দিতেই হবে, এই কথাটা বলতে পারছি না কেন? এত গল্প উপন্যাস লিখছেন কেন? এই কথাটা বলতে পারছি না কেন? আর এটাও বলতে পারছি না কেন যে মেডিকেল টিচারদের অ্যাপ্লিকেশন রিনিউয়াল কেন ষড়যন্ত্র করে বন্ধ করে রাখা হয়েছে, যেখানে অষ্টমূর্তি নদীরাজ চলছে। আমরা এক জায়গায় এক কথা বলতে পারি না, কারণ আমরাই হলাম ষড়যন্ত্রের নায়ক ভোকেশনালে। আমরা খালি গ্রুপ ভাঙাবো, গ্রুপ তৈরি করবো, 50টা গ্রুপের জন্ম দেবো, 10টা সংগঠনের জন্ম দেবো, আর আধিকারিকরা আমাদের মধ্যে খেলতেই শুরু করবে। খেলতেই আছে আজকে 15-20 বছর ধরে। আমি এই খেলাটা বন্ধ করতে বলেছি। আজকে আমরা পরিষ্কার জানিয়ে দিয়েছি 5টা বিষয় আমরা দ্রুত মীমাংসা চাইছি। 1 নম্বর হচ্ছে যে সিনিয়রিটি এবং যোগ্যতার ভিত্তিতে স্ল্যাবের মাধ্যমে দ্রুত বেতন বৃদ্ধি করতে হবে আমাদের, আর কোনোটাই আমরা চাইছি না। আর আমরা বলছি 65 বছর আমাদের কাজের নিশ্চয়তা করতে হবে, কারণ পলিটেকনিক আইটিআইতে 65 বছর আছে, তাহলে ভোকেশনালটাকেও 65 বছর করতে হবে। আমরা বলেছি মেডিকেলের রিনিউয়াল অ্যাপ্লিকেশন দ্রুত সমস্যার সমাধান করে দিয়ে ছাত্র ভর্তির বিজ্ঞপ্তি জারি করতে হবে। চেয়ারপারসন মহাশয় আমাদের বলেছেন এটা খুব দ্রুত মিটিয়ে দেওয়ার জন্য উনি উদ্যোগ গ্রহণ করবেন আগামীকাল থেকে। এবং আমরা বলেছি যে নৈশকরীদের কোর্ট থেকেও যেটা বলেছে মিনিমাম ওয়েজের বেতনটা দিয়ে কনসিডার করে তাদের সামাজিক সুরক্ষাটা দেওয়ার কথা বলেছে, আমরা সেটাই বহাল রাখছি। দ্রুত নৈশকরীদের মিনিমাম ওয়েজের বেতন বৃদ্ধি করে সামাজিক সুরক্ষা দিতে হবে, আর অন্য কিছু আমরা চাইছি না, এটাই আমরা চাইছি নৈশকরীদের ক্ষেত্রে। আর আমরা বলেছি যে হায়ার সেকেন্ডারি কোর্সের যে জটিলতা হয়েছিল সেই জটিলতা দ্রুত সমাধান করে এই সপ্তাহের মধ্যে রেজাল্টটা যাতে দ্রুত পাবলিশ করা যায় তার ব্যবস্থা গ্রহণ করতে, এবং পাসওয়ার্ড ছাত্রছাত্রী যাতে কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা না হয় এবং সে তাদের বন্দোবস্ত করা, এবং যারা মার্কস অনুযায়ী অনার্স পাবে তাদের অনার্সের ব্যবস্থা গ্রহণ করা। সেই সঙ্গে আমরা বলেছি যে আমরা সমস্ত বৃত্তিমূলক শিক্ষকদের ঐক্যবদ্ধ করে যদি এই দাবি আর কিছুদিনের মধ্যে না মিটিয়ে দেওয়া হয়, তাহলে গোটা ভোকেশনাল সমাজকে বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের ছাতার নিচে ঐক্যবদ্ধ করে মহামান্য আদালতের কাছ থেকে অনুমতি এনে আমরা কারিগরি দপ্তরের গেটের সামনে কিন্তু ধর্নায় বসে যাব। দরকার হলে আমৃত্যু অনশনে বসতো, আমরা পিছপা নেই। আমরা আজকে জানিয়ে দিয়েছি যে সরকার ঠিক করুক কোনটা চাইছে, আমাদের মৃত্যু চাইছে না সরকার কিছু দাবি মেটাতে চাইছে আমাদের। সরকার আমাদের দাবি না মেটালে আমরা কিন্তু কারিগরি ভবনের সামনে এসে কিন্তু ধর্নায় বসবো, দরকার হলে আমৃত্যু অনশনে বসবো। আমরা আজকে পরিষ্কার জানিয়ে দিয়েছি। সেই জন্য আপনাদের বলবো ঐক্যবদ্ধ থাকুন। আমরা অধিকর্তাকে বলেছি যে আপনি বলছেন বিটিসি গুলোতে নোটিশ করে যে কেন রিনিউয়াল করেননি, অ্যাপ্লিকেশন করেননি, যোগ্য জবাব দিতে হবে প্রধান শিক্ষককে। আবার আপনার কারিগরি দপ্তরের কাউন্সিল নোটিফিকেশন করে বলছে মেডিকেল সাবজেক্ট বাদে বাকি সাবজেক্ট রিনিউয়াল করুন। তাহলে মেডিকেল সাবজেক্ট রিনিউয়াল করবে কেন? আপনি তো বারণ করেছেন।
রিনিউয়াল করতে না আপনার দপ্তর থেকে। আবার আপনি সেই স্কুলে মেডিকেল টিচারের হেডমাস্টারকে বলছেন কেন মেডিকেল সাবজেক্ট রিনিউয়াল অ্যাপ্লিকেশন নেয়নি, আমাকে উপযুক্ত কারণ লিখিতভাবে জানাতে হবে। তাহলে আপনি স্যালারি বন্ধ করার ভয় দেখাচ্ছেন। এটা খেলছেন, এটা খেলা করছেন, ওখানে বসে বসে খেলছেন ঠান্ডা ঘরে। একই কারিগরি দপ্তরে দুরকম নোটিশ। আজকে আমরা চেয়ারপারসনের দৃষ্টি আকর্ষণ করেছি, সিওর দৃষ্টি আকর্ষণ করেছি এবং ডাইরেক্টরকে আমরা উপযুক্ত চিঠি পাঠিয়ে এটা নিয়ে কিন্তু দ্রুত ডাইরেক্টরের সাথে আমরা বলবো, আমরা সিদ্ধান্ত করেছি এই ধরনের নোটিফিকেশন কিন্তু চলবে না। ইচ্ছাকৃতভাবে কিছু কিছু বিটিসির নামকরণ করে আপনি তার কোয়ালিফিকেশন থেকে আরম্ভ করে যাবতীয় কাগজপত্র জমা নিচ্ছেন, একটা মিথ্যা আশ্রয় নিয়ে আপনি বলছেন এগুলো হারিয়ে গেছে। কারিগরি দপ্তর থেকে কাগজপত্র হারিয়ে যায়, তার রেসপন্সিবিলিটি আমরা নেব। বারবার এইসব কিন্তু দাদাগিরি বন্ধ করতে হবে, দাদাগিরিটা কিন্তু বন্ধ করতে হবে। আমরা বারবার বলছি কিন্তু সুস্থভাবে রাজ্য সরকার যা বলছে, যে পদ্ধতিতে বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা, যা মানুষের মঙ্গলের জন্য আজকে এশিয়ার মধ্যে বহুবার পুরস্কৃত হয়েছে ভোকেশনাল নিয়ে রাজ্য সরকার, আমাদের কঠোর পরিশ্রমের ফলে আমাদেরকে মর্যাদা দিয়ে, ছাত্রছাত্রীদের মর্যাদা দিয়ে বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থাটাকে সঠিকভাবে চালানোর জন্য কিন্তু আমরা বলেছি আপনি কাগজপত্র নাম করে রিলোকেশন করবেন না, আপনি আমাদের টিচারদের চাকরি ফেরত দেবেন না, আপনি ওখানে কি করবেন যে আপনি ওই কাগজপত্র নাম করে সঠিক সময় অবসরকারী ভাতা দেবেন না, আপনি কাগজপত্র নাম করে অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট দেবেন না, আপনি পুজো বোনাস একদম অন্তিম লগ্নে কেউ পাবে কেউ পাবে না। এটা কি কারিগরি দপ্তর চলছে না সরকার চলছে? না এটা সরকার চলছে। এইটারই আমরা অবসান চাইছি। আমরা চাই একটা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ যেভাবে একটা দপ্তর চালায়, যাতে সকলের স্বার্থ সুরক্ষা পায়, সকলে যেন তার মধ্যে কাজ করতে পারে আন্তরিকতার সঙ্গে, আপনারা সেইভাবে ভোকেশনালটা চালানোর জন্য আমরা বারবার অনুরোধ করছি। প্রয়োজনে আমরা আপনাদের সহযোগিতা করব, আমরা আপনাদের পাশে দাঁড়াবো, এই অঙ্গীকার আমরা করছি। আর সকলকে বলবো গ্রুপ ভাঙা নয়, কাউর প্ররোচনা ফাঁদে পা দেবেন না, ঐক্যবদ্ধ থাকুন। আমরা দায়িত্ব নিয়ে বলছি, কোনো বিপদের আশঙ্কা নেই, সমস্ত সমস্যার সমাধানের দায়িত্ব আমাদের। আর যারা আমাদের তোলাবাজির কথা বলছে না, তাদের শুধু আমি একবার বলছি, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার দেখুন আপনি কে। হ্যাঁ, আপনি ভোকেশনাল সমাজকে অপমান করছেন। হ্যাঁ, আপনি নিজে একবার আয়নার সামনে দাঁড়িয়ে দেখুন আপনি কে, কি বলছেন আপনি, কাকে বলছেন আপনি। এটা ভাবলেই সব সমাধান আপনি পেয়ে যাবেন। ওভার টেলিফোনটা একটু বন্ধ করুন। ওভার টেলিফোনটা করলে না আপনি নিজেই আগামী দিনে কোনটাসা হয়ে যাবেন, দেখবেন একসময় আপনি আমাদের কাছে আপনাকে আসতে হবে। আবার আমি দায়িত্ব নিয়ে বলছি আজকে আপনাকে। ফলে আপনি যে কাজটা করছেন এটা বিরত থাকবেন, এটা আপনাকে আমি বারবার বলছি। আপনি চলে যেতেই পারেন, একাধিক সংগঠন করতেই পারেন, আপনার অধিকার আছে, কিন্তু আপনি কাউকে বলতে পারেন না যে অমুক সংগঠন ওখানে তোলাবাজি করছে, তাহলে ওখান থেকে বেরিয়ে এখানে চলে আসো। এগুলো যখন বেশি করবেন তখন খুব সমস্যায় পড়বেন আপনি মনে করবেন না যে আপনার এই কথাগুলো মূল সংগঠন জানতে পারছে না, সবই জানতে পারছে। আর যাকে আপনি ধরে আগাতে চাইছেন না, বেশি দূর আগাতে পারবেন না। আমরা ভালোই চিনি তাকে, তার দৌড়ও চিনি আমরা, এবং তিনি কোথা থেকে সৃষ্টি হয়েছেন ভোকেশনাল সেটাও আমরা জানি। ফলে সেইটা আপনাকে বললাম যে আপনার মধ্যে শুভবুদ্ধি হোক উদয়, এটা আরেকবার বললাম। সকলকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বাবলু একটু জল দেবে। বাবলু, নমস্কার। আপনারা শুনলেন আমাদের অল বেঙ্গল ভোকেশনাল টিচার ট্রেনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মাননীয় অর্পণ মজুমদার আপনাদের সামনে বিস্তারিত বললেন। কতগুলো বিষয় আপনাদের সামনে না বললেই নয়, বিস্তারিত কিছু বলতেই হবে। বিষয়টা যে কোনো সংগঠনের নেতা, যাকে একসময় আমি, এখন ফেডারেশন নামে সে পরিচিত, যাকে আমি একসময় মুর্শিদাবাদ জেলা থেকে তুলে নিয়ে এসেছিলাম, সে স্টার্টিং পয়েন্টেই বলেছিল আমার ব্লাড ক্যান্সার আছে, এখনো বলে। আমি চাইছি সে দীর্ঘজীবী হোক, কিন্তু যে আগুন নিয়ে উনি খেলছেন, আমি তাকে সম্মান জানিয়ে বলছি আপনি কিন্তু এই খেলা বন্ধ করুন। আমরা আপনাকে অনুরোধ করলাম, যদি এটা বেশি বাড়াবাড়ি হয় তাহলে এর কিন্তু জবাব আপনাকে দিতে হবে। আর আপনি কারিগরি ভবনের যে সমস্ত আধিকারিক সঙ্গে মেলামেশা করছেন, যারা এই সিস্টেমটাকে ধ্বংস করে দিতে চাইছে, তাদের থেকে আপনি সাবধানে থাকুন। আমি শুধু এটুকুনি আপনাকে বলে দিতে চাইছি। দ্বিতীয় কথা যেটা বলতে চাইছি, মেডিকেল গ্রুপ নিয়ে যারা ভাঙাভাঙি করছেন, যারা মেডিকেল গ্রুপে রয়েছেন, আমি তাদেরকে অনুরোধ করব আপনারা সতর্ক থাকুন। যদি এটা ভাঙাভাঙির সঙ্গে যুক্ত হন তাহলে ক্ষতি কিন্তু আপনাদেরই হবে। কারণ আপনাদের বারবার আমরা বলে দিতে চাই, এই ইউনিটি কিন্তু ভাঙার চেষ্টা করছে কাউন্সিলের কোনো এক আধিকারিক। অতএব আপনারা সজাগ থাকুন। আমরা প্রতিনিয়ত আপনাকে ইনফরমেশন দিয়ে যাব।
কোর্ট কেসের বিষয় নিয়ে যে সমস্ত কথা অর্পণবাবু আপনাদেরকে বললেন, আপনারা বিশ্বাস রাখুন এবং ধৈর্য রাখুন। কোর্ট কেসের বিষয়ে একটা সুন্দর চিত্র আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাব। আর একটা কথা বলি, আজকে যখন আমরা মাননীয় আমাদের চেয়ারপারসন পূর্ণেন্দু বাবুর সঙ্গে আমরা কথা বলি, তাতে আমরা জানতে পেরেছি, এবং সিও চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের সঙ্গে যখন কথা বলি, তাতে আমরা জানতে পেরেছি উনি আমাদেরকে বলেছেন দিন 15 মধ্যে এই সমস্যা মিটে যাবে। এর আগেও উনি বলেছিলেন দিন 15 মধ্যে মিটে যাবে। তবে আমাদের যেটা আধিকারিকরা বলেছেন, আপনাদেরকে সেই সমস্ত কথাগুলো আপনাদের তুলে ধরলাম। তবে অনুরোধ করব যে এটা নিয়ে আপনারা বেশি বিভ্রান্তি ছড়াবেন না। সংগঠন কখনো কারো পয়সা মারে না, আর কারো বিষয়ে কোনো রকম অর্থ তছরূপ করে না। আমরা ওই কারণে মেডিকেল যখন প্রথম কোর্ট কেস স্টার্টিং হয়, তখন আমি বারবার আপনাদের বলেছিলাম যে কারা কারা এই কোর্ট কেসটা করতে চান, দরকার হলে 200-250 নাম দিন, আমরা সবাইকে নিয়ে কিন্তু কোর্টের দিকে যাব। কিন্তু তখন আমরা কারো নাম আমরা পাইনি। যাই হোক, শেষের দিকে কিছু নাম পেয়েছিলাম, কোর্ট কেসটা চলছিল, এখন গতিবিধিতে আপনারা অনেকেই জানেন কোন অবস্থায় আছে। দ্বিতীয় বিষয় বলতে চাইবো, আপনারা 10+ বিষয় জানতে পারলেন যে রেজাল্ট খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। আমরা আশা করছি এই সপ্তাহে যদি না হয়, সামনের সপ্তাহে মঙ্গলবারের মধ্যেই আপনারা রেজাল্ট কিন্তু পেয়ে যাবেন। কিছু টেকনিক্যাল ফল্ট আপনাদের আছে বললেন। আমি আরেকটা কথা বলতে চাই, যেটা নিয়ে আপনারা খুব উতলা আছেন, সেটা হচ্ছে আমাদের স্যালারি রিকুইশন। ইউসি করতে পারছেন না, স্যালারি অনেক বলছে পোর্টালে কাজ করছে না, কেন করছে না? আপনারা জানেন যে আমাদের 5-6 তারিখের মধ্যে ইউসি সংক্রান্ত কাজ হয়ে যায়, এবং আমরা স্যালারি রিকুইশন কাজটাও করে দিই। ইতিমধ্যে কি হয়েছে, ওরা একটা সার্ভার চেঞ্জ করেছে, যার ফলে এই প্রবলেমটা হচ্ছে। আগামী আর 2-3 দিন লাগবে। এই সার্ভারটার জন্যই অনারিকে স্যালারি পোর্টাল খুলছে না। স্যালারি পোর্টাল টোটালি লক করা আছে। আর 2-4 দিন ওয়েট করুন, ওরা সমস্ত বিষয়টা আপনাদের কাছে সংগ্রহ করে নেবে। ওরা যেভাবে নোটিফিকেশান করে সেই নোটিফিকেশান করবে, করার পর আপনারা ইউসি করবেন, 2 দিন ওয়েট করবেন অ্যাপ্রুভের জন্য, আবার স্যালারি রিকুইশন করবেন। যে প্রসেস অনুযায়ী কাজ হয় সেটা কিন্তু 2-3 দিনের মধ্যেই হয়ে যাবে। আমার এটুকুনি বলার ছিল। সকলে ভালো থাকবেন। আশা করি আমাদের যে আন্দোলনের কথা বলা হয়েছে সেটাও আপনারা খেয়াল রাখবেন, সংগঠনকে বিশ্বাস করবেন। আপনাদের ভাষায় সংগঠন আছে। ধন্যবাদ, ভালো থাকবেন।